ঠিক আছে, শুরু করি। ওকে, আজকের ক্লাসের আমাদের এজেন্ডা হলো ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ। আচ্ছা, শর্ট রিক্যাপ অফ আমরা এই পর্যন্ত কি কি দেখছি। ভেক্টর স্পেস নিয়ে কথা বলছি, ভেক্টরের ইনার প্রোডাক্ট নিয়ে কথা বলছি, তারপরে নর্ম নিয়ে কথা বলছি, তারপর দুইটা ভেক্টর বা দুইটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে কথা বলছি, তারপরে নেইবারহুডের কনসেপ্ট নিয়ে কথা বলছি। আচ্ছা, এটার পরে ম্যাট্রিক্সের আলোচনা করছি, সিমেট্রিক ম্যাট্রিক্স কি, অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স কি, যে কোনো ম্যাট্রিক্সকে সিমেট্রিক আর অ্যান্টিসিমেট্রিক এর যোগফল হিসেবে লেখা যায় এটা। তারপর একটা ম্যাট্রিক্সের আইজেন ভ্যালু কি কি, আইজেন ভ্যালু কি, আইজেন ভেক্টর কি, আইজেন ভ্যালু আইজেন ভেক্টর কেমনে বাইর করে। তারপরে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরের সাইন অনুযায়ী ম্যাট্রিক্সকে ক্লাসিফাই করা যায়। আপনার পজিটিভ ডেফিনিট, পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ ডেফিনিট, সেমি ডেফিনিট, ইনডেফিনিট। আচ্ছা, তো তারপর এই পজিটিভ সেমি ডেফিনিট, নেগেটিভ সেমি ডেফিনিট এগুলা, সরি সেমি ডেফিনিট না, ডেফিনিট, পজিটিভ আর নেগেটিভ ডেফিনিট ম্যাট্রিক্স চেক করার একটা শর্টকাট, শর্টকাট বলা যায় কিনা চাই না, মানে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ নিয়ে গত ক্লাসে কথা বলছি। ওই সাবমেট্রিক্স ডিটারমিনেন্ট বের করে করে তারপর চেক করা। আর আরেকটা জিনিস হইলো সামেশন নোটেশনে কিছু ম্যানিপুলেশন নিয়ে কথা বলছি। আহ আপনার ক্রোনেকার ডেল্টা ব্যবহার করে সামেশন নোটেশন ম্যানিপুলেশন করা যায়, ওখান থেকে কিছু কিছু জিনিসপত্র বাইর করা যায়, এটা দেখছি। আচ্ছা, আজকের টপিক হইলো ডেরিভেটিভ বা গ্রেডিয়েন্ট। ওকে, কুইজের সিলেবাস কতটুকু আছে ক্লাস পর্যন্ত। হবে? কুইজ কবে? নেক্সট উইক থার্সডে। অর্থাৎ নেক্সট উইক থার্সডে তো আপনাদের ল্যাব, আনলেস আনলেস এই দেশে বড় কোনো গ্যাঞ্জাম লাগে ইয়ে ইয়ে ইলেকশনের পরে, নাইলে তো আপনাদের নেক্সট উইক ল্যাব হবে। তো ল্যাবে প্রথম আধা ঘন্টা কুইজ দিব, তারপর আপনাদের ল্যাব হবে। ল্যাব কি স্যার আপনি নেবেন? ল্যাবে আমি থাকবো, আরো একজন ফ্যাকাল্টি থাকবে। ওকে, তো আজকের ক্লাসটাকে আসলে শর্টে মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের ক্র্যাশ কোর্সও বলা যায়। মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের আমাদের কি কি জিনিস লাগবে ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো। ভাই সমস্যা করছে, দাঁড়ান, স্টাইলাসটা ভালো মতো কাজ করে না। মাল্টিভ্যারিয়েবল কি আমার স্টাইলাসের দোষ না স্ক্রিনের দোষ, এইটা বুঝতেছি না। Okay, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম আলোচনা শুরু করি আমাদের ডেরিভেটিভ দিয়ে। আপাতত সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন দিয়ে আলোচনা করি। ধরলাম আমার কাছে একটা ফাংশন আছে which is a function of one variable x, এটার ডেরিভেটিভ কি, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো ডেরিভেটিভের একদম ভিজুয়াল যে ইন্টারপ্রিটেশন সেটা হইলো ফাংশনটা কত তাড়াতাড়ি বাড়ে বা কত তাড়াতাড়ি কমে। ওকে, সাপোজ this is my x and y axis and this is the graph of my function. তো আমি কোনো একটা পয়েন্টে এই ফাংশনের ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, এটার মানে কি? এটার মানে হলো আমি জানতে চাই যে ওই পয়েন্টে আমার ফাংশনের গ্রাফটা কত তাড়াতাড়ি বাড়তেছে বা কত তাড়াতাড়ি কমতেছে। যেমন এই পয়েন্টে এই ফাংশনের
রেট অফ ইনক্রিজ বা ডিক্রিজ, এই ক্ষেত্রে ইনক্রিজ, রেট অফ ইনক্রিজ একটা সার্টেন পরিমাণ আছে, ওকে। এই পয়েন্টে রেট অফ ইনক্রিজ আগের পয়েন্টের চেয়ে একটু কম, রিলেটিভলি কম। তো এই যে কম, এটা আমরা ভিজুয়ালি দেখে বুঝলাম, কিন্তু আমরা কোনো ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি দিয়ে এই বেশি বা কম, রেট অফ ইনক্রিজটা বেশি নাকি কম, এইটা কোয়ান্টিফাই করতে পারবো নাকি? এই প্রবলেমটা অ্যান্সারই হইলো বেসিক্যালি আমার ইয়া গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, এই প্রবলেমের অ্যান্সারই হলো আমাদের গ্রেডিয়েন্ট। তো আচ্ছা, তো গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে কেমনে, বা ডেরিভেটিভ কেমনে ক্যালকুলেট করে, সেটা হলো মানে প্রথমে ভিজুয়ালি যেটা করি সেটা সেটা বলি। সেটা হলো আমি কারেন্ট যেই পয়েন্টে আছি সেই পয়েন্ট থেকে একটুখানি সামনে আগালাম, সামনে আগানোর পরে, তো এই যে আমি সামনে আগালাম এটার কারণে আমার ভ্যারিয়েবলের কিছু পরিমাণ চেঞ্জ হয়েছে। ভাই, আপনারা কি আমার কথা শুনতে পারতেছেন সবাই? হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যেখানে ছিলাম যে ডেরিভেটিভের যে ভিজুয়াল ইন্টারপ্রিটেশনটা এরকম যে আমি একটা পয়েন্টে আছি, কারেন্টলি একটা পয়েন্টে আছি, এই পয়েন্ট থেকে একটুখানি ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ করলাম, সেটা সামনে আগাইলাম বা পিছনে গেলাম, অর্থাৎ আমার যে ভ্যারিয়েবলটা আছে ভ্যারিয়েবলটা একটুখানি চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর ওই চেঞ্জ পজিশনে ফাংশনের ভ্যালুটা কতটুকু চেঞ্জ হইলো সেটা মাপলাম। ওকে, তো আমি একটা কারেন্টলি একটা পয়েন্ট আছি, ধরলাম সেই পয়েন্টটা হলো এক্স নট, তারপর আমি এক্স নট পয়েন্টটাকে চেঞ্জ করে অন্য একটা পয়েন্টে গেলাম, এক্স নট প্লাস এইচে গেলাম, এই চেঞ্জ পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কত সেটা দেখলাম। তো তারপর আমি বের করার চেষ্টা করলাম যে তাইলে আমার ভ্যারিয়েবল চেঞ্জ করার ফলে ফাংশন কতটুকু চেঞ্জ হলো। ফাংশনের চেঞ্জ হলো এতটুকু হইছে, এফ অফ এক্স নট প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নট, এটা হলো আমার ফাংশনের চেঞ্জ। আর ভ্যারিয়েবলের চেঞ্জ কতটুকু হয়েছে, ভ্যারিয়েবলের চেঞ্জ হয়েছে এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নট। ওকে, তো এই চেঞ্জটা যদি এখন অনেক ছোট হয়, মানে ইনফিনিটেসিমালি স্মল হয়, তাইলে আমার করেসপন্ডিং ফাংশনে চেঞ্জ কত, অর্থাৎ rate of change of my function with respect to my variable given that the change of my variable is extremely small. Okay, তো এটাকে আমরা লিখি limit of h tends to 0 f of x naught plus h minus naught plus h minus f of x naught divided by h. এটা করলে আমরা একটা ভ্যালু পাই, ওই ভ্যালুটা হইলো ওই পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু। ঠিক আছে, অনেক সময় এটা জেনারেলাইজ করা যায়, ওই পয়েন্ট একদম ফাংশনের ডেরিভেটিভটা একেবারে ফাংশন হিসাবেই লেখা যায় অনেক সময়। আচ্ছা, তো এটা হলো সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে। আর মাল্টিপল ভ্যারিয়েবলের ক্ষেত্রে কি, মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য তো আমার ভ্যারিয়েবল একটা না, ধরলাম আমার টু ভ্যারিয়েবল ফাংশন আছে একটা এফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, তো টু ভ্যারিয়েবল ফাংশনের জন্য আমরা দুইটা ভ্যারিয়েবলই ইন্ডিপেন্ডেন্টলি এরকম চেঞ্জ করে করে দেখতে পারি যে ফাংশনের চেঞ্জ কিরকম হয়। ফার্স্ট ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারি, যেরকম সেকেন্ড ভ্যারিয়েবলটাও চেঞ্জ করতে পারি। তো মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের জন্য ডেরিভেটিভ একটা না, প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা একটা করে ডেরিভেটিভ এক্সিস্ট করে। এক্সাম্পল, আমি এক্স নট ওয়াই নট এই পয়েন্টে এক্স নট এর রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, তাহলে এটা কেমনে করব, সেটা হলো এক্স নট ভ্যারিয়েবলটা একটুখানি চেঞ্জ করব,
ওয়াই নট যেরকম ছিল সেরকমই রাখবো। তারপরে অরিজিনাল পয়েন্ট থেকে কতটুকু চেঞ্জ হলো সেটা মেজার করব। তারপরে ভ্যারিয়েবলের চেঞ্জ দিয়ে ভাগ দিব, তারপরে লিমিট দিব। ওকে, এইটা নিলে আমার অরিজিনাল ফাংশনের এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ বের হয় এট দ্য পয়েন্ট এক্স নট কমা ওয়াই নট। ওকে, এটাকে আমরা অনেক সময় এই নোটেশন দিয়ে লিখি, ডেল এফ বাই কার্লি ডি এফ বাই কার্লি ডি এক্স। আর এটাকে বড় হাতের ডি দিয়ে লিখি, মানে সরি বড় হাতে না, ক্যাপিটাল ডি বা রোমান ডি দিয়ে লিখি সাধারণত, ডিএম বাই ডিএক্স। এখানে একটা ব্যাপার আছে, এখানে এক্স নট পয়েন্টটা দেওয়া উচিত আমাদের, আর এখানে এক্স নট কমা ওয়াই নট দেওয়া উচিত। এই যে পয়েন্ট দিলাম, এটা মানে কি? এটা মানে হলো ডেরিভেটিভটা ক্যালকুলেট করে ওইটার মধ্যে এক্স নট এর ভ্যালুটা বসাইতে হবে। এই বার দিয়ে এক্স নট লেখার অর্থ এটা। আবার বার দিয়ে এক্স নট কমা ওয়াই নট এটা লেখার অর্থ হইলো পার্শিয়াল ডেরিভেটিভটা ক্যালকুলেট করে ওই ফর্মুলার মধ্যে এক্স নট আর ওয়াই নট এর ভ্যালুটা বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন মাল্টিভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে এই যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করি, এইটাকে এমনি চিন্তা করা যায় যে ধরেন আমার দিস ইজ মাই এক্স ওয়াই প্লেন। ওকে, দিস ইজ মাই এক্স ওয়াই প্লেন, আর এটার উপর একটা ফাংশন ডিফাইন্ড। এখন আমি যদি একটা টু ভ্যারিয়েবল ফাংশনে গ্রাফ প্লট করতে চাই তাহলে তো আমার তিনটা এক্সিস লাগবে, রাইট? এবং তিনটা এক্সিস তো আমি দুইটা এক্সিস আমি ভিজুয়ালাইজ করতে পারবো না, বাট বাট বিয়ার উইথ মি। তো আপনি চিন্তা করেন যে এটা এক্স ওয়াই প্লেন আর জেড জেড বরাবর একটা ফাংশনে গ্রাফ প্লট করা, একটা সারফেস প্লট করা। তো আমরা যখন এই ডেল এফ বাই ডেল এক্স বা এই ডেল এফ বাই ডেল ওয়াই এইগুলা যখন ক্যালকুলেট করি, তখন আমরা আসলে কি করতেছি? যেটা করতেছি সেটা হলো, আমি ধরেন যখন ডেল এফ বাই ডেল এক্স ক্যালকুলেট করতেছি, তার মানে হলো আমি এক্স এর ডাইরেকশন, আমি কোন একটা পয়েন্টে আছি, এক্স এর ডাইরেকশন, এক্স অ্যাক্সিস এর ডাইরেকশন বরাবর একটু পয়েন্টটা চেঞ্জ করলাম, ওয়াই অ্যাক্সিস কে ফিক্স রেখে এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম ফাংশনে কিরকম চেঞ্জ হয়। অথবা যখন ডেল এফ বাই ডেল ওয়াই ক্যালকুলেট করছি, তখন ওই পয়েন্টটার এক্স এক্স ভ্যালুটা ফিক্স রেখে ওয়াই অ্যাক্সিস বরাবর একটু চেঞ্জ করে দেখলাম যে ফাংশনের ভ্যালুটা চেঞ্জ কতটুকু চেঞ্জ হয়, সেখান থেকে একটা ডেরিভেটিভ ক্যালকুলেট করলাম। ওকে, জি আচ্ছা, স্যার। এখন আমার মাল্টি ভ্যারিয়েবল ফাংশন যখন হবে, তখন তো আমি আমি তো এমন এমন একটা প্রশ্ন চিন্তা করতে পারি যে খালি এক্স অ্যাক্সিস বরাবরই কেন চেঞ্জ করবো, বা খালি ওয়াই অ্যাক্সিস বরাবরই কেন চেঞ্জ করবো? আমি তো ইন্টারমিডিয়েট কোনো অ্যাক্সিস বরাবরও চেঞ্জ করতে পারি চাইলে। ধরলাম কোনে চেঞ্জ করতে চাই, ওকে, কোনি ডাইরেকশনে আগাইতে চাই, বা এই ডাইরেকশনে আগাইতে চাই, এটা তো এক্স অ্যাক্সিসের ডাইরেকশনে কমনই হয়ে গেল। ওকে, আমি এই ডাইরেকশনে যেতে চাই বা এই ডাইরেকশনে যেতে চাই, এরকম অনেক ডাইরেকশনই তো এক্সিস্ট করে। মানে মাল্টিভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমাকে তো জাস্ট অ্যাক্সিস বরাবরই থাকতে হবে এরকম না। ওকে, অন্যান্য ডাইরেকশনও আমি চুজ করতে পারি। ঠিক আছে? তো ওই জি ডাইরেকশন গুলা বরাবরও ডেরিভেটিভ নেওয়া সম্ভব। ওই ডেরিভেটিভ গুলাকে ডাইরেকশনাল ডেরিভেটিভ বলে। ওকে, আচ্ছা, তো ডাইরেকশনাল ডেরিভেটিভটা ফরম্যাট করার জন্য আমরা আগে যে ডেরিভেটিভ গুলা ফরম্যাট করে আসছি ওইটাকে একটু অন্য ল্যাঙ্গুয়েজে লিখি। আমি যে লিখলাম আগে প্রবলেমে এফ অফ এক্স নট কমা ওয়াই নট, এটাকে আমি এমনি লিখবো, এফ অফ ওকে, অর্থাৎ ইনপুট হিসাবে আমি একটা পয়েন্টের কোঅর্ডিনেট দিচ্ছি, অথবা এমনও চিন্তা করতে পারেন ইনপুট হিসাবে আমি একটা ভেক্টর দিচ্ছি। ওকে, যে ভেক্টরের এক্স কম্পোনেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট হলো এক্স নট, সেকেন্ড কম্পোনেন্ট হলো ওয়াই নট। তাইলে আমার এফ এক্স ক্যালকুলেট করার সময় আমি কি করতেছিলাম? এফ এক্স ক্যালকুলেট করার সময় তো এই কাজটা করতেছিলাম না, দেখেন তো। স্ক্রিনের অবস্থা দেখি খুবই খারাপ। এই কাজটা করছিলাম না, আমি এক্স নট কে একটু পরিমাণ চেঞ্জ করেছি,
এই কাজটা করেছি না এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করার আগে? মানে এক্স ভ্যারিয়েবলটাকে একটু চেঞ্জ করছি, ওয়াই ভ্যারিয়েবলকে ফিক্স রাখছি, অরিজিনাল পয়েন্ট থেকে মাইনাস করছি, তারপর বিয়োগ করে ভাগ করছি, ভাগ করে তারপর লিমিট নিয়েছি। এই লাইনটা কি কি করছি বুঝতে পারছেন? মানে বেসিক্যালি একটা নোটেশন চেঞ্জ করছি আর কি। এতক্ষণ পর্যন্ত আমি লিখছিলাম এফ অফ এক্স নট প্লাস এইচ, সরি আমার স্টাইলাসটা ম্যাল ফাংশন করতেছে ফর সাম রিজন, I don't know what I should do. এখন আবার ঠিক কাজ করতেছে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি লিখছিলাম এইভাবে এফ অফ এক্স নট প্লাস এইচ কমা ওয়াই, অর্থাৎ ফার্স্ট আর্গুমেন্টে এক্স নট প্লাস এইচ দিচ্ছিলাম, সেকেন্ড আর্গুমেন্টে ওয়াই নট দিচ্ছিলাম। এখন এইটাকে আর কি এমনি লিখছি, আমি আর্গুমেন্ট হিসাবে একটা ভেক্টর পাস করতেছি, যে ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট হইলো এক্স নট প্লাস এইচ, সেকেন্ড কম্পোনেন্ট হইলো ওয়াই নট। ওকে, এফ এক্স ক্যালকুলেট করার সময় এই চেঞ্জটা করছিলাম, অর্থাৎ এক্স নট ওয়াই নট এই পয়েন্টের সাথে এইচ জিরো এই পয়েন্টটা যোগ করেছি, যোগ করে তারপর এই ভেক্টরটা বানাইছি। ওকে, যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ ক্যালকুলেট করছিলাম তখন এই কাজটা করছি, এফ ওয়াই এক্স নট কমা ওয়াই নট, তখন এই কাজটা করছি, এফ অফ এক্স নট y naught plus h minus f of x naught y naught divided by h। তো এই ক্ষেত্রে কি কাজ করলাম? এই ক্ষেত্রে যেটা করলাম, আমার অরিজিনাল পয়েন্টের যে ভেক্টরটা ছিল ওই পয়েন্টের সাথে 0h এই ভেক্টরটা যোগ করছি, যোগ করে তারপর আমি উপরের ভেক্টরটা পেয়েছি। তো ভেক্টর নোটেশনে যাওয়ার ফলে আমাদের সুবিধাটা যেটা হইছে সেটা হলো, মানে তাইলে এখন চেঞ্জ গুলো কোন ডাইরেকশনে হচ্ছে দেখেন তো। এই জিনিসটাকে আমি এমনি লিখতে পারি এক্স নট ওয়াই নট প্লাস এইচ গুণ 1 0, আর এইটাকে লিখতে পারি এক্স নট ওয়াই নট প্লাস এইচ ইন্টু 0 1। মানে আমি যখন এক্স এক্সিস এক্স এক্স ভ্যারিয়েবলটার সাপেক্ষে এক্স এক্স ভ্যারিয়েবলের রেসপেক্টে যখন ডেরিভেটিভ বের করছি, তখন আমি এক্স নট ওয়াই নট পয়েন্ট থেকে কোন ডাইরেকশনে আগাচ্ছি? এই যে 1 0 যে ভেক্টরটা, এই ভেক্টরের দিকে আগাচ্ছি। 1 0 ভেক্টরটা কি আমার এক্স এক্সিস বরাবর যে ভেক্টরটা সেটা না? তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করার জন্য আমি এক্স এক্সিস বরাবর একটা চেঞ্জ করছি। সিমিলারলি যখন ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন ওয়াই এক্সিস বরাবর চেঞ্জ করছি। এখন আপনারাই বলেন, যদি আমি আমার কোন একটা ভেক্টর দেওয়া থাকে, যে উপরের ছবিতে যেরকম আঁকতেছিলাম, যে ধরেন এই যে এই ভেক্টর বরাবর আমি একটা চেঞ্জ ক্যালকুলেট করতে চাই, যে রেট অফ চেঞ্জ কত এই ভেক্টর বরাবর যদি আগাই। এই ভেক্টরের ধরলাম এই ভেক্টরটা দেওয়া আছে ডি, সাম ভেক্টর ডি, আপাতত ইউনিট ভেক্টর ধরে নেন। তাহলে আমি কি করব? তাহলে এই এক্সপ্রেশনে আমার এই যে যেই জায়গায় 1 0 0 1 ব্যবহার করছিলাম, সেই জায়গায় আমি ডি ভেক্টরটা দিয়ে রিপ্লেস করে দিব, রাইট? মানে আমি যদি এরকম একটা কাজ করতে চাই, যে আই ওয়ান্ট টু ফাইন্ড এফ ডি ফর সাম ভেক্টর ডি, ঠিক আছে, ওই ভেক্টর বরাবর আমার ফাংশনটার ডেরিভেটিভ কত, তাহলে ওইটা করার জন্য যেটা করব সেটা হইলো আমার অরিজিনাল পয়েন্ট এক্স নট ওয়াই নট, এইটা থেকে ডি এর ডাইরেকশনে আগাবো, ডি ভেক্টরটা ডাইরেকশনে আগাবো। এখন ডি ভেক্টরটা এক্সপ্রেস করবো কেমনে? ধরেন আমার যে ডি ভেক্টরটা থাকবে, সেই ডি ভেক্টরের অবশ্যই একটা এক্স কম্পোনেন্ট থাকবে, একটা ওয়াই কম্পোনেন্ট থাকবে, কিছু একটা থাকবে। ধরলাম আমার ডি ভেক্টরটা হলো এরকম 1 1, এটার এক্স আর ওয়াই কম্পোনেন্ট দুইটাই আছে। 1 1 মানে কি? 1 1 ভেক্টরটা দেখতে কিরকম হয়? আমার এক্স আর ওয়াই অ্যাক্সিস যদি আঁকেন, তাহলে 1 1 ভেক্টরটা হবে কোনাকুনি। ওকে,
তো I have some components dx and dy, ঠিক আছে? তো তাইলে এইটা ব্যবহার করে আমি যদি ডেরিভেটিভ বাই করতে চাই, তাহলে এইটাকে এটার মধ্যে ঢুকাবো, মাইনাস এফ অফ এক্স নট ওয়াই নট লিখবো, তারপরে এইচ দিয়ে ভাগ দিব, সবকিছু শেষে লিমিট এইচ টেন্ডস টু 0 নিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন কি জানি বলতে দিছিলাম, আচ্ছা, এখন এই যে এক্সপ্রেশনটা এভালুয়েট করা যায় একটা মেসেজ দিছে, কি মেসেজ দিছে? Sir, with this way we can find derivatives of any position, right? Any position না, any direction, যে কোনো ডাইরেকশনে ডেরিভেটিভ বাই করা যাবে। ওকে, আচ্ছা, এখন আমি নোটেশন অনেক ক্লামজি হয়ে গেছে, নোটেশনটাকে একটু সাইজ করি। এখন আমি এই যে এই বস্তুটার নাম দেই এক্স বার, সেটার এক্স বার নাম দিলে, আচ্ছা এটা এক্স বার না, এটার পি নাম দেই, যে পয়েন্টে ডেরিভেটিভ বের করতে চাই। এটাকে নাম দিলাম পি, এটাকে নাম দিলাম ডি, আর এটাকে নাম দিলাম এইচ। তাইলে আমি এই জিনিসটা কেমনে লিখতে পারি? এফ অফ পি প্লাস এইচ ডি মাইনাস এফ অফ পি ডিভাইডেড বাই এইচ। ওকে, আচ্ছা, এখন কনসিডার দিস ফাংশন, একটা নতুন ফাংশন ডিফাইন করি, জি অফ এইচ। আচ্ছা, জি অফ এইচ কে কি লিখবো? জি অফ এইচ ইকুয়ালস টু পি প্লাস এইচ ডি। ওকে, তাইলে এটাকে যদি জি অফ এইচ ডাকি, তাহলে উপরের এক্সপ্রেশনটাকে এমনি লেখা যাবে, উপরের এক্সপ্রেশনটাকে লেখা যাবে জি অফ এইচ মাইনাস জি অফ 0 ডিভাইডেড বাই এইচ। এটা কেন লেখা যাবে বুঝতে পারতেছেন? মনে হয় স্যার কি করতেছেন, একটা ফাংশনকে একটা ফাংশন দিয়ে রিপ্লেস করলেন। আচ্ছা, রিপ্লেস করলাম যাতে এই জিনিসটাকে একটু আমি সুন্দর একটা এক্সপ্রেশন আনতে পারি, এই কারণে উপরে এক্সপ্রেশনটাকে জি অফ এইচ মাইনাস জি অফ 0 বাই এইচ কেন লেখা যাবে বুঝতে পারতেছেন? এই এক্সপ্রেশনের মধ্যে এইচ ইকুয়াল টু যদি 0 বসাই, তাহলে এফ অফ পি পাবো না, দিস ইজ এফ অফ পি, আর এইচ ইকুয়াল টু এইচ বসাইলে তো যা আছে তাই। তো এইটার দিকে এবার খেয়াল করেন, জি অফ এইচ minus g of 0 divided by h. This is the derivative of g at the point 0 at h equals to 0. তাইলে g এর ডেরিভেটিভ বাই করে ওটার মধ্যে 0 বসাইলে যে এক্সপ্রেশনটা পাবো, ওই এক্সপ্রেশনটাই বেসিক্যালি উপরের এই ফাংশনের এক্সপ্রেশন। আচ্ছা, তো g এর ডেরিভেটিভ এবার বের করি। এখন দেখেন g এর ডেরিভেটিভ কেমনে বাই করব? g এর ডেরিভেটিভ বাই করব হলো এমনে, আচ্ছা, এবার হইল আপনাদের চেইন রুল লাগবে, মাল্টিভ্যারিয়েবল ক্যালকুলাসের চেইন রুল। ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে, যে ফাংশনটা ধরলাম 3টা ভেরিয়েবলের ফাংশন, x1 x2 x3, এই 3টা ভেরিয়েবলের ফাংশন। এই x1 আবার t এর ফাংশন,
x2 ও t এর ফাংশন, x3 ও t এর ফাংশন, তাইলে আপনার চেঞ্জ অফ f উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ t কি হবে? এটা কেমনে বাই করে বলতে পারবেন কেউ? হাই হাই, আচ্ছা আমি বলি। তো চেইন রুলটা হলো এমন যে এফ থেকে টি এ পৌঁছানোর যত পসিবল ওয়ে আছে সব সব পসিবল ওয়েতে ডিফারেন্সিয়েট করে তারপর যোগ করতে হবে। অর্থাৎ এফ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তারপর এক্স কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্লাস এফ কে, আচ্ছা এখানে এক্স ওয়ান দেই, এফ কে এক্স টু রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপর এক্স টু কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্লাস এফ কে এক্স থ্রি রেসপেক্টে ডেরিভেটিভ করব, x3 কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ওকে, এটা হলো মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের চেইন রুল। আইডিয়াটা কি? আইডিয়াটা হইলো যে আপনি কত ভাবে t তে এসে পৌঁছাইতে পারেন, 3 ভাবে। ধরেন আপনার যদি ফাংশনটা এরকম হইতো যে f x1 আর x2 এর ফাংশন, x2 আবার p আর q এর ফাংশন, এই p আর q t এর ফাংশন, আর x1 ডাইরেক্ট t এর ফাংশন, তাহলে কি করতেন? তাইলে এক্সপ্রেশনটা হয়তো f কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তারপরে x1 কে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্লাস f কে x2 রেসপেক্টে করব, তারপরে x2 কে p এর রেসপেক্টে করব, তারপরে p কে t এর রেসপেক্টে করব, প্লাস f কে x2 রেসপেক্টে করব, x2 কে q এর রেসপেক্টে করব, q কে t এর রেসপেক্টে করব। এগুলো আশা করি মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে শিখে আসছেন। এনিওয়ে, মানে আইডিয়াটা এটাই যে আপনি যেই ভ্যারিয়েবলে পৌঁছাতে চান ওই ভ্যারিয়েবলে পৌঁছানোর কয়টা রাস্তা আছে, ওই সবগুলো রাস্তা ব্যবহার, ওই সবগুলো রাস্তা বরাবর ডেরিভেটিভ করে তারপর যোগ করবেন। ঠিক আছে? আচ্ছা, তো উপরে আমি যে ফাংশনটা লিখলাম, এই যে এই ফাংশনটা, একটা মেসেজ আসছে, কি মেসেজ আসছে? Sir, I have a question. Why this addition works? Sir, got it as in second function. আচ্ছা, why this addition works? এটা আচ্ছা, এটা প্রুফ আছে, এটা প্রুফ অ্যানালাইসিস থেকে আসে, আপাতত মাইনে নেন। ওকে, প্রুফটা কাইন্ড অফ ইউভি ফর্মুলার মতোই। ইউভি ফর্মুলাতেও, আচ্ছা এক্স্যাক্টলি ইউভি ফর্মুলা না, এক্স্যাক্টলি ইউভি ফর্মুলা না, ইউভি তো প্রোডাক্ট ফর্মুলা। why this addition works? এখানে ক্যাচও আছে। ক্যাচটা হইল এই অ্যাডিশন তখনই কাজ করবে যদি ফাংশনটা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়। ডিফারেন্সিয়েবিলিটির আবার ডেফিনিশন আছে, আপাতত মাইনে নেন। ওকে, জাস্ট ইনটিউশন মাইট ওয়ার্ক টু স্যার। ইনটিউশনটা, আচ্ছা ইনটিউশনটা হলো এই এই অ্যাডিশনটা কাজ করতো যদি এফ অফ এক্স একটা লিনিয়ার ফাংশন হইতো। অর্থাৎ ধরেন এফ অফ এক্স এরকম একটা ফাংশন, এফ অফ f of x1, x2 equals to ax1 plus bx2। এই ফাংশনের জন্য লিনিয়ার যে হবে এটা তো বুঝাই যায়। ঠিক আছে, কেন বোঝা যায়? কারণ ধরেন এটা যদি টি এর ফাংশন হইতো, ধরলাম x1 ও টি এর ফাংশন, x2 ও টি এর ফাংশন, তাহলে df by dt কি করতেন? df by dt করতেন হইলো a into dx1 by dt plus b into dx2 by dt। ওকে, আর এটা কি? এটা হইলো f কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে a পাওয়া যায়, আর f কে x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে a পাওয়া যায়, আর x2 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে b পাওয়া যায়। তো লিনিয়ার ফাংশনের জন্য যে এটা খাটবে এটা তো বুঝাই যায়। তো নন লিনিয়ার ফাংশনের জন্য কেন খাটে? নন লিনিয়ার ফাংশনের জন্য এই কারণে খাটে, নন লিনিয়ার ফাংশন তো বেসিক্যালি একটা ধরেন কার্ভি একটা সারফেস হবে আমার 3 ডাইমেনশনাল স্পেসে যদি প্লট করি। তো আপনি যে কোনো কার্ভি সারফেসের উপর যদি এনাফ জুম ইন করেন, ইফ ইউ জুম ইন ভেরি ভেরি ক্লোজ টু এ পয়েন্ট,
তাহলে ওই পয়েন্টের চারপাশে সবকিছু আপনার ফ্ল্যাট মনে হবে। ওকে, সবকিছু লিনিয়ার মনে হবে। ফ্ল্যাট মানে দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ প্লেন ইন 3-dimensional স্পেস। ওকে, তো সবকিছু যেহেতু ফ্ল্যাট হবে, ইফ ইউ জুম ইন এনাফ, তো আপনার একটা পয়েন্টের কাছাকাছি, কারণ আমরা যখন ডেরিভেটিভ গুলো নেই তখন কি h টেন্ডস টু 0 লিমিট নেই না, মানে আমরা পয়েন্টের থেকে চেঞ্জটা খুব বেশি করি না, অনেক ছোট ছোট চেঞ্জ করি। যখন ছোট ছোট চেঞ্জ করি তখন পয়েন্টের চারপাশে সবকিছু প্লেনের মতো মনে হয়। তো তাইলে প্লেনের জন্য যে ফর্মুলা খাটে ওই ফর্মুলাটা আমরা তখন যে কোনো ফাংশনের জন্য খাটে ফেলতে পারি। ডিড দ্যাট প্রোভাইড সাম ইনটিউশন? ওকে, ঠিক আছে, এটাই ইনটিউশনটা, এটাই। আর প্রুফ তো আছে, অ্যানালাইসিস টেক্সট দেখলে আপনি তখন হয়তো প্রুফটা দেখতে পারবেন। আচ্ছা, তো তাইলে আমি উপরে একটা ফাংশন ডিফাইন করছিলাম, জায়গা শেষ। ওকে, আমি একটা ফাংশন ডিফাইন করে আসছিলাম এইভাবে, জি অফ এইচ সমান সমান এফ অফ পি প্লাস এইচ ডি। ওকে, আচ্ছা, এখন এই ফাংশনের ডেরিভেটিভ বাইর করতে চাই, অর্থাৎ ডিজি বাই ডিএইচ বাইর করতে চাই। এখন এইটা তো বানাইছিলাম কেমনে? পি এর তো দুইটা কম্পোনেন্ট ছিল, পি এর তো একটা এক্স কম্পোনেন্ট ছিল, একটা ওয়াই কম্পোনেন্ট ছিল, রাইট? এটাকে আমি ধরেন এমনে লিখি, পি এক্স পি ওয়াই, মানে আমি এখন এক্স নট কে পি এক্স বলতেছি আর ওয়াই নট কে পি ওয়াই বলতেছি, মানে জাস্ট নাম চেঞ্জ করছি কনসিস্টেন্সির জন্য, মানে আপনারা আবার ঘাবড়ায় যায় না যে এটা কোন নতুন জায়গা থেকে আসছে নাকি, আমি রিনেমিং করছি আর কি এখানে। আর ডি কি ছিল? ডি এরও এরকম দুইটা কম্পোনেন্ট ছিল, ডি এরও দুইটা কম্পোনেন্ট ছিল, একটা হইলো ডিএক্স আর একটা হইলো ডিওয়াই। তাইলে ডিজি বাই ডিএইচ কি হবে? এফ অফ, আমি এক্স আর ওয়াই কম্পোনেন্টটা আলাদা করে লিখলাম, ডিএক্স কমা পি ওয়াই প্লাস এইচ ডিওয়াই। তো এখন দিস ইজ মাই এফ এর এক্স কম্পোনেন্ট আর দিস ইজ এফ এর ওয়াই কম্পোনেন্ট, মানে যেটা এফ এর ভিতরে যাচ্ছে। তাইলে মানে আমরা এরকম একটা ট্রি আঁকতে পারি যে জি ডিপেন্ডস অন এক্স এন্ড ওয়াই, আবার এক্স আর ওয়াই ডিপেন্ডস অন এইচ এন্ড এইচ, মানে আমাদের ট্রিটা কাইন্ড অফ এরকম যে জি ডিপেন্ডস অন এক্স এন্ড জি ডিপেন্ডস অন ওয়াই, আবার এক্স ডিপেন্ডস অন এইচ, ওয়াইও ডিপেন্ডস অন এইচ। তাইলে ডিজি বাই ডিএইচ কেমনে বাই করবো? ওই যে এই কাজ করবো, দেয়ারফর ডিজি বাই ডিএইচ ইকুয়ালস টু, আবার জি তো এফ এর ফাংশন, মানে আমাকে টেকনিক্যালি এমনি লেখা উচিত ছিল if I wrote it properly. আচ্ছা, যা লিখছি তাই, জি, জি ইজ এফ, তো ডিএফ বাই ডিএক্স, ডিএক্স বাই ডিএইচ প্লাস ডিএফ বাই ডিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএইচ। আচ্ছা, লাস্টটা আপনি কার্লিও দিতে পারেন, নর্মালটাও দিতে পারেন, একই কথা, this will give the same output. ওকে, আচ্ছা, তো এটার মানে কি? আচ্ছা, ডিএক্স বাই ডিএইচ, এক্স, এই এক্সপ্রেশনটাকে এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? ডিএক্স পাওয়া যায় না? তো আমি পাবো কি? পিএক্স ডট ডিএক্স, সরি পিএক্স কেন লিখতেছি, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস, আচ্ছা এই ডি আবার অন্য ডি, এই ডি ডাইরেকশনের ডি, আর এটা আসবে ডেল এফ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই কে যদি এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? আচ্ছা, আপনারা বুঝতেছেন তো এই এক্সপ্রেশন গুলো যে লিখতেছি, এই টার্মটাকে এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করবেন, তাহলে কি পাবেন? পিএক্স টা কাটা চলে যাবে আর এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিএক্স থাকবে, তো এই ডিএক্স টা এখানে লিখছি। সিমিলারলি এইটাকেও যদি এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করেন তাহলে পিওয়াই টা কাটা চলে যাবে আর ডিওয়াই টা বাকি থাকবে, তো এখানে ডিওয়াই। ওকে,
তো এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমি দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট হিসাবে লিখতে পারবো। ভেক্টর দুইটা কি কি? একটা ভেক্টর হইল dx আর dy, আবার শুরু হয়েছে, আর ডট হবে ডট df বাই ডেল এক্স আর ডেল এফ বাই ডেল ওয়াই। তো এই যে নতুন দুইটা ভেক্টর, এই যে ভেক্টরটা আসলো, এইটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে আপনার গ্রেডিয়েন্ট ভেক্টর। অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল গুলার পার্শিয়াল ডেরিভেটিভ গুলা যখন আপনি একটা ভেক্টরের মধ্যে অ্যাকুমুলেট করে একটা ভেক্টর বানান, তখন যে ভেক্টরটা তৈরি হয় ওটাকে গ্রেডিয়েন্ট ভেক্টর বলে। তো তাইলে তো বেসিক্যালি আপনার গ্রেডিয়েন্ট ভেক্টরের মধ্যে সব ডাইরেকশনের ইনফরমেশন এনকোডেড থাকে। আপনি, আর এইটা কি ছিল, এটা আমাদের অরিজিনাল ডাইরেকশন ভেক্টরটা ছিল, যেই ডাইরেকশন আমি গ্রেডিয়েন্ট নিতে চাচ্ছিলাম। তো এই গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে একটা স্পেশাল নোটেশন দিয়ে লেখে, এই ডেল্টা নোটেশন দিয়ে লেখে। তো আমি যে কোনো ডাইরেকশন বরাবর যদি ডেরিভেটিভ বাই করতে চাই, তো আমাকে যেটা করতে হবে, ওই ডাইরেকশনের ভেক্টরটা নেওয়া লাগবে আর গ্রেডিয়েন্ট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করা লাগবে। তারপর অবশ্যই আমার পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বসানো লাগবে ওই এক্সপ্রেশনের মধ্যে। তো পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বসাইলে তাইলে আমি ওই ডাইরেকশনে গেলে যে রেট অফ চেঞ্জ পেতাম সেই রেট অফ চেঞ্জ তা পেয়ে যাবো। ঠিক আছে, এটাই। তো এটাই, ওকে। আচ্ছা, তো এটা গেল ডাইরেকশনাল ডেরিভেটিভ। তিন ধরনের ডেরিভেটিভ, মানে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ডেরিভেটিভ দেখলাম, মাল্টি ভ্যারিয়েবল ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ দেখলাম, গ্রেডিয়েন্ট ভেক্টরটা দেখলাম, গ্রেডিয়েন্ট ভেক্টর বের করে কিভাবে ডাইরেকশনাল ডেরিভেটিভ বের করে সেইটা দেখলাম, চেইন রুল দেখলাম। আচ্ছা, এবার নেক্সট টপিক হইল টেইলর সিরিজ। ওকে, আচ্ছা, টেইলর সিরিজ কি? টেইলর সিরিজ বলে যে আপনি যদি কোনো একটা পয়েন্টে, ধরলাম সাম পয়েন্ট এক্স নট, কোনো একটা পয়েন্টে একটা ফাংশনের ভ্যালু জানেন এবং ফাংশনের ডেরিভেটিভ গুলার ভ্যালু জানেন, এফ প্রাইম এক্স নট, এফ ডাবল প্রাইম অফ এক্স নট, ডট 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 ডট। অর্থাৎ একটা পয়েন্টে ওই ফাংশনে এরকম বিভিন্ন বিভিন্ন প্রপার্টি আপনি জানেন, ফাংশনের ভ্যালু জানেন, ফার্স্ট ডেরিভেটিভ জানেন, সেকেন্ড ডেরিভেটিভ জানেন, থার্ড ডেরিভেটিভ জানেন, এই সব জানেন। তাইলে এই ইনফরমেশন গুলো ব্যবহার করে ওই ফাংশনের আশেপাশে, মানে সরি ওই পয়েন্টের আশেপাশে ফাংশনের ভ্যালু কিরকম হতে পারে সেইটার একটা অ্যাপ্রক্সিমেশন আপনি বানাতে পারবেন। ওই অ্যাপ্রক্সিমেশনটাই বেসিক্যালি আমাদের টেইলর সিরিজ। ওকে, তো অ্যাপ্রক্সিমেশনটা কি? অ্যাপ্রক্সিমেশনটা হলো এইটা যে এফ অফ এক্স নট প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এক্স নট। আচ্ছা, এটা আমি এখন সিঙ্গেল ভ্যারিয়েবল জন্য লিখছি প্রথমে, f of x naught plus h f prime of x naught plus h square by 2 factorial f double prime of x naught plus h cube by 3 factorial f triple prime of x naught plus dot 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 h to the power k by k factorial f k of x naught plus error. ওকে, তো আপনি যদি কে অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করেন, কে অর্ডার পর্যন্ত এক্সপ্যান্ড করার পরে তারপরেও কিছু এরর থেকে যাবে। আসলে টেইলর সিরিজের মেইন ব্যাপারটা এই এররে, যদিও এই মানুষজন এররটা নিয়ে খুব কম কথা বলে, কিন্তু টেইলর সিরিজের মেইন ক্রাক্সটা এই এররেই। তো টেইলরস থিওরেম বলে যে আপনার if you expand up to order k, যদি kth টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করেন, দিস ইজ আওয়ার kth টার্ম, যদি kth টার্ম পর্যন্ত এক্সপ্যান্ড করেন তাইলে kth টার্মের পরে যে এররটা থাকবে, অর্থাৎ এরর কে, এইটা
লেস অর ইকুয়াল, আপনি একদম লেটেস্ট যে টার্মটা লিখছেন, অর্থাৎ এই যে টার্মটা, এই লেটেস্ট টার্মের চেয়েও ছোট হবে, উইল বি লেস অর ইকুয়াল। আমরা এটাকে আমরা লিখি অর্ডার অফ এইচ টু দি পাওয়ার কে, অর্থাৎ এইচ টু দি পাওয়ার কে এর যে টার্মটা ছিল সেই টার্মের চেয়েও ছোট হবে এররটা। এইটাই আসলে টেইলরস থিওরেমের মেইন রেজাল্ট, যে এররটা খুব ছোট হবে। কারণ কি, মানে যদি এটা মানুষজন বলে না, মানুষজন খালি সিরিজটাই বলে, কারণ হইলো আমি তো আসলে যে কোনো কিছুকে যে কোনো কিছু প্লাস এরর লিখতে পারি। মানে চিন্তা করেন, আমি লিখলাম সাইন এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এরর, এটাও তো একটা এক্সপেনশন। অথবা এমনি লিখলাম সাইন এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এরর। তো আমি কি মানে যে কোনো এরকম মনের সুখে যেরকম যে কোনো কিছুকে যে কোনো কিছু প্লাস এরর লিখে সেটাকে একটা ভালো অ্যাপ্রক্সিমেশন হবে? না, হবে না। ঠিক আছে, তো টেইলরস থিওরেম বলে যে আপনি যদি এই নিয়ম মেনে এক্সপ্যান্ড করেন তাহলে দিস উইল বি এ গুড অ্যাপ্রক্সিমেশন, বিকজ তখন এররটা লেটেস্ট টার্মের চেয়ে ছোট হবে। এখানেও একটা ক্যাচ আছে, এখানে একটা ইম্পর্টেন্ট ক্যাচ আছে। ক্যাচটা হলো যে ইফ অর্থাৎ আপনি যেই পয়েন্টে এক্সপ্যান্ড করতেছেন ওই পয়েন্ট থেকে খুব বেশি দূরে যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না? এটাও ইনটিউটিভলি মেক সেন্স। কারণ কি, আপনার ডেরিভেটিভ গুলো তো লোকাল ইনফরমেশন, রাইট? অর্থাৎ আপনি যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, এই ইনফরমেশন যে আপনার কাছে আছে কোন পয়েন্টে আছে, যেই পয়েন্টে আপনি এক্সপেনশনটা করতেছেন, অর্থাৎ এক্স নট পয়েন্টে। তো এই পয়েন্ট থেকে যদি অনেক দূরে চলে যান তখন তো এই ইনফরমেশন গুলো তখন আর ভ্যালিড থাকবে না, রাইট? দূরের পয়েন্ট গুলো ডেরিভেটিভ তো অন্যরকম হবে। ঠিক আছে, তো আপনি যদি এনাফ, আপনি যেই পয়েন্টের চারপাশে আছেন যদি এনাফ কাছাকাছি থাকে আপনার পয়েন্টের, তাইলে এই এররটা অনেক কম হবে। টেইলর সিরিজ বেসিক্যালি এটাই বলে। ওকে, আচ্ছা, আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না না কি, আচ্ছা কয়টা বাজে? সময় তো আছে আরো, রাইট? ওকে, ঠিক আছে। তো দিস ইজ আওয়ার সিঙ্গেল ভ্যারিয়েবল টেইলর সিরিজ। তারপরে নেক্সট আসে মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজ। আচ্ছা, মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজটাও এক্সপ্রেশনটা বলবো, এক্সপ্রেশনটা একটু ইনভলভ, যদিও ইয়া করে লেখা সম্ভব। দেখি, মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজ। ওকে, আচ্ছা, মাল্টি ভ্যারিয়েবল টেইলর সিরিজের জন্য আমাদের এখন এক্স নটের উপর একটা বার দিব। বার বলতে বোঝাচ্ছে এটা একটা ভেক্টর। ঠিক আছে, এক্স নটের অনেকগুলা কম্পোনেন্ট আছে আপনার, এক্স নট ইকুয়ালস টু ওই একটা ফার্স্ট কম্পোনেন্ট আছে, একটা সেকেন্ড কম্পোনেন্ট আছে, ডট 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 এরকম অনেকগুলো কম্পোনেন্ট আছে। ঠিক আছে, এটাকে হয়তো পি নাম দিলেও পিও নাম দেওয়া যায়। আচ্ছা, এক্স নট প্লাস এইচ, এইচ এখন একটা ভেক্টর হবে কারণ প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে কিছু পরিমাণ আমি কিছু কিছু পরিমাণ চেঞ্জ করছি প্রত্যেকটা কম্পোনেন্টকে। তাইলে এটা কিসের সমান হবে? দিস উইল বি ইকুয়াল টু এফ অফ এক্স নট বার প্লাস এইচ, ভাই আবার ভেজাল শুরু হয়ে গেছে, এফ at x naught plus not dot 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 plus dot 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 1 by k factorial আপনারা প্রবাবলি নোটেশনের সাগরে হারাই গেছেন।
but let me explain. আচ্ছা, এক্সপ্লেনেশনটা হলো, আচ্ছা, আপনার নর্মাল টেইলর সিরিজে kth টার্মটা কিরকম ছিল? এরকম ছিল না? 1/k ফ্যাক্টোরিয়াল h টু দি পাওয়ার k, তারপরে f এর kth ডেরিভেটিভ। আর এখন যে টার্মটা, এই টার্মটা হইলো 1/k ফ্যাক্টোরিয়াল, h তো এখন একটা ভেক্টর, রাইট? এই ভেক্টরের সাথে ডেল্টা যে ভেক্টরটা, এই ভেক্টরটা ডট প্রোডাক্ট করা লাগবে। ডট প্রোডাক্ট করে kth পাওয়ার নেওয়া লাগবে, তারপরে এটা ফাংশনের উপর অ্যাপ্লাই করা লাগবে। অ্যাপ্লাই করে তারপর যেই ফর্মুলাটা পাবেন, ওই ফর্মুলার মধ্যে আপনার পয়েন্টের যে কোঅর্ডিনেট সেগুলো বসাইতে হবে। আচ্ছা, দিস ইজ এ লট অফ, মানে অনেক ক্যালকুলেশন আর কি এই নোটেশনের মধ্যে অনেক কনডেন্স করে লেখা হয়েছে। আমি যে সেকেন্ড টার্মটার জন্য ক্যালকুলেশনটা কিরকম হবে সেটা আপনাদের দেখাই। আচ্ছা, তো সেকেন্ড টার্মে কি লেখা? 1/2 ফ্যাক্টোরিয়াল h ভেক্টরটা, এটার সাথে ডট প্রোডাক্ট করতে হবে ডেল্টা ভেক্টরটা। ডেল্টা এখানে এই ডেল্টাকে কিন্তু কোনো ভ্যারিয়েবল না, এটা একটা নোটেশন, অর্থাৎ আপনি টেকনিক্যালি একটা নোটেশনের সাথে ডট প্রোডাক্ট করতেছেন। আচ্ছা, ডেল্টা নোটেশনটা কি? ডেল্টা নোটেশনটা হলো এইটা, ডেল বাই ডেল x1 ডেল্টা বাই ডেল x2। তো বুঝতে পারতেছেন এটা একটা অপারেটরের মতো, মানে যেমন ডেরিভেটিভ সিম্বল একটা অপারেটর, এটাও সেরকম একটা সিম্বল, ঠিক আছে? এটা কোনো ভ্যালু নাই, এটা একটা ফাংশনের উপর অ্যাড করলে তারপর একটা ভ্যালু বাইর হয়। তো আপনি এই নোটেশনের সাথেই গুণ দিবেন ইন সাম সেন্স, এটা স্কোয়ার করে তারপর এফ এর উপর অ্যাপ্লাই করতে হবে। তো এটা যদি করি দেখেন কি আসে। তো এটা হলো এটা, আর এইচ এর এরকম দুইটা কম্পোনেন্ট আছে, h ইকুয়ালস টু h1 h2। তো যখন ডট প্রোডাক্ট করব তখন আমাকে অবশ্যই এইচটাকে লেফটে রাখতে হবে, এখানে যেহেতু লেফটে রাখছি, ঠিক আছে? এইটা একটা মানে আপনার থিং টু বি কেয়ারফুল অ্যাবাউট, যে এখানে ওই লেফটে রাখেই তারপর ডট প্রোডাক্টটা করতে হবে। তো ডট প্রোডাক্টটা আসবে h1 ডেল্টা বাই ডেল x1 প্লাস h2 ডেল্টা বাই ডেল x2। ওকে, তারপরে এফ এর উপর অ্যাপ্লাই করবেন। এখন এখানে একটা স্কোয়ার করা লাগবে। আচ্ছা, স্কোয়ারটা করলে কি আসে? স্কোয়ারটা করলে যেটা আসবে সেটা হলো h1 স্কোয়ার ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা x1 স্কোয়ার। এটার মানে কি? এটার মানে হইলো আপনি x1 এর রেসপেক্টে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করবেন। ওকে, দিস ইজ হোয়াট দিস সিম্বল মিনস, মানে সেকেন্ড ডেরিভেটিভ, পার্শিয়াল সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, আচ্ছা, তারপর নেক্সট টার্ম আসবে h1 h2 delta x1 delta x2 plus h2 h1 x2 delta x1। এই যে এখানে আমি কলম দিয়ে ডট দিচ্ছি, এটা মানে এখানে জিনিস বসবে, ঠিক আছে? ভবিষ্যতে জিনিস বসবে, এখনো বসাই নাই। আর লাস্ট টার্মটা হইল h2 স্কোয়ার ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা x2 স্কোয়ার। ওকে, এইবার হইলো আপনি এটার ভিতরে এই যে এফটা, এই যে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে এখন ভিতরে ঢুকাইতে পারবেন। ওকে, এখানে এফ লিখতে পারবেন, এখানে এফ লিখতে পারবেন, এখানে এফ লিখতে পারবেন, এখানে এফ লিখতে পারবেন। ওকে, তো এরকম একটা ধরেন একটু বিতিকিচ্ছির একটা জিনিস আসছে। আচ্ছা, এখানে কিছু কিছু টার্ম আসছে, এই টার্মগুলোর দিকে একটু খেয়াল করেন। যেমন এই টার্মটা কি? এই টার্মটা হলো দেখতে এরকম, ডেল্টা স্কোয়ার এফ বাই ডেল্টা x1 ডেল্টা x2। আবার এই টার্মটার দিকে খেয়াল করেন, এই টার্মটা হইলো ডেল্টা স্কোয়ার এফ বাই ডেল্টা x2 ডেল্টা x1। এই টার্মগুলোর একটা স্পেশাল নাম আছে, এগুলাকে বলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভস, বা ডেরিভেটিভ শব্দটা অনেক সময় বলে না, জাস্ট বলে মিক্সড পার্শিয়ালস। এটা মানে হলো একবার x2 রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তারপর x1 রেসপেক্টে ডেরিভেটিভ করছি।
ঠিক আছে, মানে দুইবার একই জিনিসের রিসপেক্টে ডেরিভেটিভ করি নাই, ভ্যারিয়েবল মিক্সিং করছি, এই কারণে মিক্স পার্শিয়াল বলে। তো আমরা এই কোর্সে যেই যেই ধরনের ফাংশন নিয়ে কাজ করব, ওই ফাংশন গুলোর জন্য এই দুইটা এক্সপ্রেশন সবসময় সমান হবে। অর্থাৎ আপনি আগে এক্স রিসপেক্টে ডেরিভেটিভ করে তারপর এক্স ওয়ান রিসপেক্টে ডেরিভেটিভ করেন, অথবা আগে এক্স ওয়ান রিসপেক্টে করে তারপর এক্স রিসপেক্টে করেন, একই জিনিস পাবেন। বাট দিস ইজ নট দ্য জেনারেল কেস। অর্থাৎ পৃথিবীতে এমন ফাংশন এক্সিস্ট করে যেটার জন্য আগে এক্স ওয়ান এর রিসপেক্টে করে তারপর এক্স টু রিসপেক্টে করা, আর আগে এক্স টু রিসপেক্টে করে তারপর এক্স ওয়ান এর রিসপেক্টে করা একই জিনিস রিটার্ন করে না। ওকে, বাট ফর মোস্ট ফাংশনস ইউজুয়ালি আপনার যদি কন্টিনিউয়াস ফাংশন হয় এবং সেকেন্ড ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয়, সরি কন্টিনিউয়াস ফাংশন এন্ড ফার্স্ট ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়, তাইলে এটা ট্রু হবে। তো ফর দ্য রেস্ট অফ দিস কোর্স আমরা অ্যাজিউম করে নিব যে এই মিক্স পার্শিয়াল গুলা সমান। ঠিক আছে, আচ্ছা। তো উপরে যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটাকে একটু কনডেন্স করে লেখা যায় আরেকটা ফর্মে। সেটা হলো, দেখেন আপনারা বিশ্বাস করতে পারেন নাকি, আমি একটা জিনিস লিখি, ডেল্টা স্কোয়ার এফ বাই ডেল্টা এক্স ওয়ান স্কোয়ার, এটা ইয়াদে লিখি, এফ বাই স্কোয়ার স্কোয়ার এফ বাই ওকে। এই ভিতরের যে ম্যাট্রিক্সটা আছে, এইটার দুই সাইডে যদি আমি এইচ এইচ দিয়ে গুণ দেই, অর্থাৎ এই ম্যাট্রিক্স একটা নাম দিলাম এইচ, ক্যাপিটাল এইচ, এই সাইডে যদি এইচ দিয়ে গুণ দেই আর এই সাইডে যদি এইচ ট্রান্সপোজ দিয়ে গুণ দেই, তাইলে উপরের এই যে বড় যে এক্সপ্রেশনটা দেখতেছেন, ওই এক্সপ্রেশনটা বের হয়ে আসবে। কেন বের আসবে এটা আমরা লাস্ট টাইমে করছিলাম, ধরেন গত ক্লাসেও এক্স ট্রান্সপোজ এ এক্স এই ফরম্যাটের এক্সপ্রেশন ইভ্যালুয়েট করে দেখাইছিলাম কি আসে। তো এটা দিলে আর কি উপরের জিনিসটা আসবে। তাইলে আমার সেকেন্ড টার্মটা বেসিক্যালি, আর বাইরে তো একটা 2 ফ্যাক্টোরিয়াল ছিল, সেকেন্ড টার্মটা বেসিক্যালি এই ধরনের একটা টার্ম। তো এই যে ম্যাট্রিক্সটা বানালাম, এই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, এই ম্যাট্রিক্সটাকে বলে হেসিয়ান ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ আপনি আপনার একটা ফাংশনের যেই সেকেন্ড ডেরিভেটিভ গুলো আছে, ধরেন এই সবগুলোই কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ। এই টার্মে হইলো আমি এক্স ওয়ান এর রিসপেক্টে দুইবার ডেরিভেটিভ করছি, এই টার্মে একবার এক্স ওয়ান এর রিসপেক্টে করছি, একবার এক্স টু রিসপেক্টে করছি, এই টার্মে দুইবার এক্স টু রিসপেক্টে করছি, অর্থাৎ প্রত্যেকটা টার্মেই কিন্তু দুইবার ডেরিভেটিভ নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সবগুলা ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, একটা ফাংশনের সবগুলো সেকেন্ড ডেরিভেটিভ যদি আপনি এভাবে ম্যাট্রিক্স ফর্মে সাজান, আমি তো 2 ভ্যারিয়েবলের জন্য করছি, 3 ভ্যারিয়েবলের জন্য এটা একটা 3x3 ম্যাট্রিক্স হবে। তো এই সবগুলা যদি সাজাইলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সটাকে ওই ফাংশনের হেসিয়ান বলে এট দ্যাট পয়েন্ট, এট দ্যাট পার্টিকুলার পয়েন্ট। মানে এটা ক্যালকুলেট করার পর তারপর আপনি অবশ্যই আপনার যে কোঅর্ডিনেটের ভ্যালুগুলো আছে, কোঅর্ডিনেটের ভ্যালুগুলো বসাইলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওটাকে হেসিয়ান বলে। এবং হেসিয়ান থেকে আপনার ফাংশনের কার্ভেচার সম্পর্কে অনেক ইনফরমেশন পাওয়া যায়। মানে আমাদের কোর্সের এইম কি? কোর্সের এইম তো ফাংশনের মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বাই করা, রাইট? তো মিনিমাতে ফাংশন কোন দিকে কার্ভ করবে, একটা পয়েন্ট যদি ফাংশন মিনিমাম হয়, তাহলে ওই পয়েন্টের চারপাশে ফাংশনটা উপরের দিকে কার্ভ করবে। উপরের দিকে কার্ভ করা মানে ওই পয়েন্টের চারপাশে ফাংশনের বাকি সব ভ্যালু ওই পয়েন্টের চেয়ে বেশি হবে। ঠিক আছে, তো এই ফাংশন কোন দিকে কার্ভ করতেছে এই ইনফরমেশন গুলা হেসিয়ান থেকে পাওয়া যায়। এবং আমরা যখন ফাংশন মিনিমাইজ করার পরে যখন চেক করবো যে আসলেই মিনিমাম পয়েন্টে আসি নাকি নাই, তখন আমাদের এই হেসিয়ানের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেক করা লাগবে। ঠিক আছে, তো এটাই হইল আমাদের হেসিয়ানের কাজ। ঠিক আছে, তাইলে আমার মাল্টিভ্যারিয়েবল ফাংশনের, তো থ্রু আউট দিস কোর্স আমরা হয়তো হায়ার মানে মাল্টিভ্যারিয়েট যে মাল্টিভ্যারিয়েবল টেইলর সিরিজের সেকেন্ড টার্মের বেশি টার্ম আমরা ইউজ করব না, সেকেন্ড টার্ম পর্যন্তই অনেকটা সীমাবদ্ধ থাকবো। তো এটাই তো, সেকেন্ড টার্মটা কেমনে এক্সপ্যান্ড করে এটা বলে দিলাম আর কি। তাইলে আমাদের মাল্টিভ্যারিয়েট টেইলর সিরিজের ফর্মটা হইল
সেকেন্ড টার্ম পর্যন্ত ফর্মটা এরকম এক্স নট প্লাস এইচ সমান সমান এফ অফ এক্স নট প্লাস এইচ এর সাথে গ্রেডিয়েন্টের ডট প্রোডাক্ট এক্স নট প্লাস হাফ এইচ ট্রান্সপোজ এইচ এক্স নট, এটা হইলো আমাদের হেসিয়ান ম্যাট্রিক্স at that point প্লাস ডট 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 আরো টার্ম আছে যে টার্মগুলো আমরা হয়তো এই কোর্সে ইউজ করব না। ঠিক আছে, আচ্ছা সিঙ্গেল ভ্যারিয়েবল মাল্টি ভ্যারিয়েবল ফাংশন এগুলো পড়লাম। আপনাদের পি নর্ম পড়াইছি না আমি তখন ভেক্টরের ক্লাস নিচ্ছিলাম? একদিন বলতে পারবেন পি নর্ম পড়াইছি নাকি এই জিনিসটা? জি স্যার, পড়ানো হয়েছে প্রথম ক্লাসেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাইলে আজকের ক্লাস একটুকুই। ওকে, আজকের ক্লাসে আমরা ডেরিভেটিভের আচ্ছা একটা জিনিস পড়ানো যায় যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগছে, একটা জিনিস পড়াই। ওকে, নেক্সট যে জিনিসটা পড়াই সেটা হলো লেভেল কার্ভস। তো এই জিনিসটা আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য অনেক কাজে লাগবে। তো লেভেল কার্ভ হইলো, ধরেন আপনার কাছে একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন আছে, ওকে, আপাতত টু ভ্যারিয়েবলই চিন্তা করেন এফ অফ এক্স কমা ওয়াই। এখন এইটার তো গ্রাফ আঁকলে এটা একটা থ্রি ডাইমেনশনাল গ্রাফ হবে, রাইট? তো টু ডাইমেনশনে এটা ভিজুয়ালাইজ করার কোনো ওয়ে আছে নাকি? ঠিক আছে, আচ্ছা ভিজুয়ালাইজ করার একটা ওয়ে হইলো এই ফাংশনের লেভেল কার্ভ গুলো আঁকা। লেভেল কার্ভ মানে কি? এমন কার্ভ আঁকা যেই কার্ভের উপর এই ফাংশনের ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। ওকে, আপনি এমনি চিন্তা করতে পারেন যে একটা থ্রি ডাইমেনশনাল ফাংশন বা একটা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন হলো একটা পাহাড়ের মতো। একটা সমতল ভূমি আছে, সমতল ভূমির উপর পাহাড় আছে, পাহাড়ের উঁচু পিক আছে, ভ্যালি আছে, এরকম উঁচু নিচু ঢেউয়ের মতো পাহাড় আছে। এইটা হইলো ওই ফাংশনটা। তো লেভেল কার্ভ হইলো এই ফাংশনটাকে ধরেন আপনি একটা কনস্ট্যান্ট হাইটে কাইটে দিলেন, ইউ কাট দ্যাট পাহাড়, সাপোজ 1 মিটার উচ্চতায় যত পাহাড় আছে আপনার চারপাশে সবগুলাকে 1 মিটার উচ্চতায় কাইটে দিবেন। তো কাইটে দিলে তো একটা সারফেস, একটা প্লেন সারফেস তৈরি হবে, রাইট? এবং ওই প্লেন সারফেসের একটা বাউন্ডারি থাকবে, ওই বাউন্ডারি গুলাই হলো বেসিক্যালি আপনার লেভেল কার্ভ। অর্থাৎ লেভেল কার্ভ গুলো হয়তো দেখতে এরকম হবে। আমার যদি এক্স আর ওয়াই এক্সিস থাকে তাইলে আমি লেভেল কার্ভ গুলা হয়তো দেখতে এরকম হবে। ধরেন কোন একটা ফাংশনের আচ্ছা আমার স্টাইলাসের অবস্থা খুবই খারাপ, এই কারণে এইসব আসতেছে, এটা আগে আসার কথা না। ঠিক আছে, তো ধরেন আপনি এমনি চিন্তা করতে পারেন যে এই কার্ভটার জন্য আমি এক্স ইকুয়াল টু 1 মিটারে কাটছি, এই কার্ভটার জন্য ইকুয়াল টু 2 মিটারে কাটছি, এই কার্ভটার জন্য ইকুয়াল টু 3 মিটারে কাটছি। তো লেভেল কার্ভ হইলো আমাদের এই হায়ার ডাইমেনশনাল ফাংশন বা মাল্টি ভ্যারিয়েবল ফাংশন গুলো ভিজুয়ালাইজ করার একটা ওয়ে দেয়। এবং লেভেল কার্ভে ধরেন জাস্ট এই একটা পয়েন্টকে সেন্টার করে দিতে হবে এরকম না, মাল্টিপল পয়েন্টও থাকতে পারে। ধরেন আমার এটার সাথে যেমন একটা ফাংশন যেরকম মাল্টিপল পিকস এন্ড ট্রাফস থাকতে পারে, মাল্টিপল পিকস এন্ড ভ্যালিজ থাকতে পারে, সিমিলারলি লেভেল কার্ভে এরকম মাল্টিপল পয়েন্টকে সেন্টার করে হতে পারে। যেমন এই সাইডে এই সেম ফাংশনের লেভেল কার্ভের জন্য এই সাইডে আরো কিছু জিনিস থাকতে পারে। ঠিক আছে, ধরলাম এই জায়গায় আরেকটা ইয়ে আছে যেটার সাথে সেন্টার করে হইলো
কিছু একটা হচ্ছে, অথবা এই জায়গায় একটা পয়েন্ট আছে যেটাকে সেন্টার করে কিছু একটা হচ্ছে। ওকে, ওকে, তো এইগুলো হলো লেভেল কার্ভ। তো একটা সিম্পল ফাংশনের লেভেল কার্ভ কিরকম হবে আমরা একটা এক্সাম্পল দেখি, চলেন। ধরেন আপনার f of x, y equals to x square plus y square. ওকে, তো এইটা ধরেন আমি f of x y equals to 1 সেট করলাম। এই কার্ভটা দেখতে কেমন হবে বলতে পারবেন? এনিওয়ান? f of x y হলো x স্কয়ার প্লাস y স্কয়ার, এই ফাংশনটা, এই ফাংশনের জন্য f of x y equal to 1, এই কার্ভটা কেমন হবে, কি হবে, গ্রাফটা কেমন হবে দেখতে? আমি কি ডিসকানেক্ট হয়ে গেছি? না স্যার। কেউ বলতে পারছেন না এটা গ্রাফটা কেমন হবে? আচ্ছা, এটা তো পড়ে আসছেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা গ্রাফ দেখতে কেমন হয়? একটা সার্কেল হয়। হ্যাঁ হ্যাঁ, রাইট। সার্কেলটা পারতেছেন না বলতে। আচ্ছা, হ্যাঁ, একটা সার্কেল হবে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা সার্কেল হবে। এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 2, এটা কি হবে? এটা আরেকটা সার্কেল হবে, যেটা রেডিয়াস হবে 2। বাট স্যার বড় সার্কেল। হ্যাঁ, আরো বড় সার্কেল হবে। তারপর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 3, এটা কেমন হবে? আরো বড় একটা সার্কেল হবে। ঠিক আছে, এইটাই। তো এটার তো গ্রাফ দেখাইতে পারতেছি না আপনাদের। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আমি 3D প্লট করতাম, 3D প্লটটা বেসিক্যালি দেখতে একটা কোন শেপের মতো হইতো। ঠিক আছে, দিস ইজ মাই, ধরেন এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই, দিস ইজ জেড। তাইলে এই এক্স স্কোয়ার প্লাস জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা যদি আপনারা ধরেন কোনো গ্রাফিং ইউটিলিটি ব্যবহার করে প্লট করেন, তাইলে দেখবেন যে এটা গ্রাফটা এরকম একটা কোণের মতো হবে। Okay? একটা কোণের মতো হবে। তো একটা কোণকে যদি আপনি কোন একটা স্পেসিফিক হাইটে কাইটা দেন, তাহলে সার্কেলই পাবেন না। বুঝতে পারতেছেন কেন সার্কেল আকারটা মেক সেন্স করে? জি স্যার। এইটাই। তো এটাকে এগুলাকে লেভেল কার্ভ বলে। তো লেভেল কার্ভের আলোচনা কেন করলাম, একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আপনি কোন একটা ফাংশনের একটা পয়েন্টে যদি গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করেন, ওই গ্রেডিয়েন্টটা সব সময় লেভেল কার্ভের উপর পারপেন্ডিকুলার হয় ওই ওই পয়েন্টে। মানে এই জায়গায় আমার ট্যানজেন্ট যদি এই ডাইরেকশন বরাবর হয়, দিস ইজ মাই ট্যানজেন্ট ডাইরেকশন, যে স্ট্রেট লাইন আঁকলাম, তাহলে এই পয়েন্টে গ্রেডিয়েন্ট সবসময় এই ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার হবে। ওকে, এবং গ্রেডিয়েন্টটা পয়েন্ট করবে কোন দিকে, সেই ডাইরেকশনে পয়েন্ট করবে যেই ডাইরেকশনে গেলে ফাংশনের ভ্যালু বাড়ে। ওকে, gradient always points in the direction of the function increase. কেন এটাও মানে গ্রেডিয়েন্ট পজিটিভ মানে কি? গ্রেডিয়েন্ট পজিটিভ মানে হলো এক্স যদি পজিটিভ ডাইরেকশনে বাড়াই, ওয়াই যদি পজিটিভ ডাইরেকশনে বাড়াই, জেড যদি পজিটিভ ডাইরেকশনে বাড়াই, তাহলে ফাংশন ভ্যালু বাড়ে। ওকে, মানে গ্রেডিয়েন্ট সবসময় এমন ডাইরেকশনে পয়েন্ট করে যে ডাইরেকশনে ফাংশন ভ্যালু বাড়ে। ওকে, এটা আসলে টেইলর সিরিজ থেকেও দেখা সম্ভব, এটা এটা পরে দেখাবো। তো হ্যাঁ, তো লেভেল কার্ভ কেন দেখালাম? লেভেল কার্ভ এই কারণে দেখলাম, দুইটা ক্রুশিয়াল বিট অফ ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, যে এক, gradient is perpendicular, gradient at a point
is perpendicular to level curve at that point আর আরেকটা হইল gradient points along increasing direction. ওকে, আচ্ছা ঠিক আছে, এটুকুই। আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার কোনটা একটু বোঝাবেন, কোনটা কিভাবে আসলো? কোনটা কিভাবে আসলো? আচ্ছা, এটা হইলো কিভাবে আসলো এটা প্লট করলে বুঝবেন। জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ইকুয়েশনটা প্লট করেন আপনি, মানে ক্লাসটা শেষ হওয়ার পর আপনি উলফ্রামে প্লট করতে পারেন অথবা ডেসমসে প্লট করতে পারেন। প্লট করলে আচ্ছা, দেখবেন মানে যে অনেকগুলা জেড এর ভ্যালু তো রেডিয়াস, তো অনেকগুলা জেড এর ভ্যালু করে এরকম অনেকগুলা সার্কেল হয়েছে এমন ভাবে। হ্যাঁ, মানে জেড ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার গ্রাফ কোন শেপের হয় আপনি প্লট করলে দেখতে পারবেন আর কি। ওকে স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রশ্ন যদি না থাকে, ওকে, ক্লাস এইটুকুই। স্যার এটা কি রেকর্ড করছি নাকি করি নাই? রেকর্ড, হ্যাঁ রেকর্ড করতেছি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কুইজের আগে কি অফলাইন ক্লাস হবে? হ্যাঁ হবে, মানে নেক্সট সানডে আর টিউসডে ক্লাস হবে না? ক্লাস তো হওয়ারই কথা যদি সবকিছু ঠিক থাকে। সানডেতে তো অনলাইন হওয়ার কথা না স্যার? সানডে কি অনলাইন ক্লাস দিছে? কত তারিখ পর্যন্ত অনলাইন ক্লাস দিছে? 16 তারিখ 16 পর্যন্ত স্যার। 16? রবিবার কি পড়ে? 16 পড়ে মনে হয়, হইতে পারে। রবিবার দেখতে হবে, দাঁড়ান দেখি। স্যার রবিবার তো 15 তারিখ স্যার। 15 তারিখ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু 15 তারিখ তো শিবরাত্রি, ওই দিন তো আপনাদের এমনিও বন্ধ থাকার কথা, তাই না? শিবরাত্রি কি বন্ধ দেয় ব্রেকে? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, বন্ধ না দিলে তাইলে ওই দিন ক্লাস হবে, অনলাইন হবে আর কি। স্যার প্র্যাকটিসের জন্য হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আমি একটা প্রবলেম শিট আপনাদের দিবনি, ওইটা থেকে প্র্যাকটিস করেন। এইটুকুই, থ্যাংক ইউ, আজকে ক্লাস এইটুকুই।